মাত্র এক সপ্তাহের মধ্যে সিরিয়ার রেবেল বাহিনী গোটা সিরিয়ার দখল নিয়ে নেয়, যা এক দশকেরও বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধকে এক ভিন্ন মাত্রায় নিয়ে যায়। একই সাথে 5 দশকেরও বেশি সময় ধরে সিরিয়ায় চলমান আসাদ পরিবারের নির্মম দুঃশাসনের অবসান ঘটায়। মাত্র এক সপ্তাহ আগেও যেখানে সিরিয়ার মেজরিটি এলাকার কন্ট্রোল বাশার আল আসাদের হাতে ছিল, সেখানে আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্বে হায়াত তাহরির আল শামস এবং সিরিয়ার আরও কিছু অপোজিশন পার্টির অফেন্সিভেই বাশার আল আসাদ পুরো দেশ হারিয়ে ফেলে। আজকের ভিডিওতে আমরা দেখব ঠিক কীভাবে রেবেলদের হাতে শেষ হয়ে গেল বাশার আল আসাদের এত বছরের রাজত্ব। বছরের পর বছর ধরে ইসলামিক রেবেল গ্রুপ হায়াত তাহরির আল শামস সিরিয়ার উত্তর পশ্চিম ইদলিবে তাদের শক্ত এবং শক্তিশালী ঘাঁটি করে তুলেছে। গত 27 নভেম্বর রেবেলরা হঠাৎ পূর্ব দিকে অগ্রসর হয়ে সিরিয়ার প্রধান শহর আলেপ্পোতে ফার্স্ট অ্যাটাক শুরু করে। আর 27 নভেম্বরই শোনা যায় রেবেলরা আলেপ্পো শহরের পুরোটাই তাদের দখল নিয়ে নিয়েছে। 30 নভেম্বরের মধ্যে রেবেল যোদ্ধারা আলেপ্পোর রাস্তা থেকে মিস্টার আসাদের সমস্ত পোস্টার নামিয়ে ফেলে, যেখানে গৃহযুদ্ধ চলাকালীন আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিতে বাশার আল আসাদের 4 বছরেরও বেশি সময় লেগেছিল, কিন্তু হারাতে লেগেছে মাত্র 4 দিনেরও কম সময়। পরবর্তী সপ্তাহে রেবেলরা আলেপ্পো থেকে দক্ষিণ দিকে এগিয়ে হামা শহরে সেকেন্ড অ্যাটাক শুরু করে। অ্যাটাক শুরুর পর বাশার আল আসাদের সরকারি বাহিনী 4 ডিসেম্বর শহরের উপকণ্ঠে রেবেলদের সাথে লড়াই করে, আর 5 ডিসেম্বর বাশার আল আসাদের সরকারি বাহিনী হামা ছাড়তে বাধ্য হয়। আর হামা বাসিন্দারা আসাদ পরিবারের পরাজয় উদযাপন করতে শুরু করেন, কারণ হামা ছিল মধ্যপ্রাচ্যের অন্যতম কুখ্যাত গণহত্যার স্থান। 1982 সালে বাশার আল আসাদের পিতা হাফেজ আল আসাদের অধীনে থাকা সরকারি বাহিনী মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে একটি সরকার বিরোধী গণঅভ্যুত্থানের সময় হাজার হাজার লোককে হত্যা করে। 7 ডিসেম্বর বিদ্রোহীরা থার্ড অ্যাটাক শুরু করে হোমস শহরে, যা রাজধানী দামেস্ক থেকে মাত্র 100 মাইল দূরে। যদিও ওই দিন সরকারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হোমস শহরকে অক্ষত এবং নিরাপদ বর্ণনা দেওয়া হয়, কিন্তু বাস্তব কথা হচ্ছে ওই দিনই সিরিয়ার সরকার বাহিনী হোমস ছেড়ে পালিয়ে গেছে। আর ইতিমধ্যে আসাদের সরকারের অন্যতম প্রধান সমর্থক ইরান সিরিয়া থেকে সামরিক কমান্ডার এবং কর্মীদের সরিয়ে নিতে শুরু করে। অন্যদিকে আরেক মিত্র রাশিয়া এই দুঃসময়ে সিরিয়ান সরকারকে সাহায্য করবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। আর এই সুযোগে পরের দিন সকালে বিদ্রোহীরা কেন্দ্রীয় হোমসে নামাজ শেষে দক্ষিণী সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে আগাতে শুরু করে, আর শেষ পর্যন্ত সামান্য লড়াই শেষে রাজধানী দামেস্কে প্রবেশ করে। আর এর পরের ঘটনা বাশার আল আসাদের দেশ ছেড়ে পলায়ন। 2015 সালে অপোজিশন রেবেল আর্মি আলেপ্পো সহ সিরিয়ার প্রায় 70% ভূখণ্ড দখল করে নেয়। আর এই সিচুয়েশন থেকে ইরান এবং রাশিয়া সরাসরি সামরিক সাপোর্ট দিয়ে প্রোটেক্ট করে বাশার আল আসাদকে। কিন্তু এইবার ইরান যেমন ইসরায়েল নিয়ে ব্যস্ত, অন্যদিকে রাশিয়া ইউক্রেন নিয়ে, যে কারণে ইরান এবং ইসরায়েল বলতে পারেন এক প্রকার বাধ্য হয়ে বাশার আল আসাদের দিক থেকে হাত গুটিয়ে নেয়। এখন প্রশ্ন, বাশার আল আসাদ সরকারের পতনে রাশিয়া এবং ইরান কতটা ক্ষতিগ্রস্ত হবে? বাশার আল আসাদ সরকারের পতন রাশিয়ার জন্য অনেক বড় একটা ধাক্কা, কারণ সিরিয়ায় বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখার লড়াইকে পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিজেদের লড়াই হিসেবে মনে করত রাশিয়া। মধ্যপ্রাচ্যে ঘনিষ্ঠ মিত্র বাশারকে হারানো বৈশ্বিক পরাশক্তি হিসেবে রাশিয়ার অবস্থানকে দুর্বল করে তুলবে। এতদিন মধ্যপ্রাচ্যের বিষয়ে রাশিয়া কথা বলতে পারলেও এখন আর হয়তো সেই সুযোগ থাকছে না। তবে বাশার আল আসাদ সরকারের পতনে যতটা না রাশিয়া ক্ষতিগ্রস্ত হবে, তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ইরান, কারণ ইরান লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর কাছে সিরিয়ার এই রুট ধরে অস্ত্র সরবরাহ করে থাকে। সিরিয়ার দামেস্কে সরকার পরিবর্তন ইরানের উপর কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে ইরানের বেশ উদ্বেগ রয়েছে, কারণ এতদিন বাশার আল আসাদ সরকারের মূল চালকের আসনে ছিল ইরান, যেটা হায়াত তাহরির আল শামস বা HTS খুব ভালো চোখে দেখছে না। তাই ধারণা করা হয় আসাদ পরবর্তী অস্থিতিশীল সিরিয়া সরকার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহের একমাত্র রুট থেকেও বঞ্চিত করতে পারে ইরানকে। শুধু তাই নয়, সিরিয়া হাতছাড়া হয়ে গেলে ভূমধ্যসাগরের প্রবেশাধিকার এবং ইসরায়েলের সঙ্গে ফ্রন্ট লাইনও হারাতে পারে ইরান।